ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ বাংলাদেশি প্রবাসীদের। আনন্দের সঙ্গে আছে শঙ্কাও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মূলধারার রাজনীতিতে বাংলাদেশি আমেরিকানদের নতুন যাত্রা শুরু, রাজনৈতিক ঐক্য গঠনের প্রত্যয়। তীব্র তুষারপাতের কবলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও এশিয়ার কয়েকটি দেশ। বিভিন্ন এলাকায় 6 ফুটের বেশি বরফ, ফ্লাইট ও রেল সেবা ব্যাহত। এবং গ্রিনল্যান্ড দখলের হুমকি আরও জোরালো করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বললেন পিছু হটার সুযোগ নেই। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছে আমি আমরিনিভা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলেও বিদেশের মাটিতে বসে ভোট দেওয়া নিয়ে আমিরাত প্রবাসীদের মাঝে যেমন আনন্দ আছে, তেমনি আছে নানা শঙ্কা ও প্রক্রিয়াগত অভিযোগ। বিস্তারিত সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি SM সাফায়েতের রিপোর্ট। মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত, যেখানে জীবিকার তাগিদে বাস করেন প্রায় 15 লক্ষ বাংলাদেশি। দেশের অর্থনীতিতে যাদের অবদান অনস্বীকার্য, সেই প্রবাসীদের হাতে এবার দেশের আগামী নেতৃত্ব নির্বাচনের সুযোগ। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ আসায় দুবাই ও উত্তর আমিরাতের সাধারণ প্রবাসীদের মাঝে বইছে উৎসবের আমেজ। যে পোস্টাল ব্যালট হাতে পেয়ে অনেক ভালো লাগতেছে, কারণ আমি এবার প্রথম ভোটার হয়েছি এবং ভোটও দেবো ইনশাল্লাহ। একজন ভোটারের জন্য যে সরকার যে পদক্ষেপ নিছে এর জন্য সরকারকে অনেক ধন্যবাদ। সংযুক্ত আরব আমিরাতে আমরা ব্যালট পেপার হাতে পাইছি, ইনশাআল্লাহ আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আমরা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। তবে এই আনন্দের আড়ালে দানা বাঁধছে নানা শঙ্কা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজার থেকে 15 লক্ষ ভোটারের বিপরীতে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন মাত্র 38,574 জন, যার পিছনে রয়েছে ওটিপি না আসা, নিজস্ব পোস্টাল বক্স নম্বর না থাকা, ঠিকানা জটিলতা, অজানা খরচের মতো কারণ। এছাড়াও ভোট দেওয়ার গোপনীয়তা রক্ষা ও নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যালট পেপার দেশে পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকে। রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইলে ওটিপি আসে না প্রপার টাইমে, যে আমাদের ওটিপি এই শুধু এটা শুধু ছোট বিষয় না। এটা ধরেন আমি আগেও কয়েকটা দিছি এটাতে, যে যদি 200 ট্রাই করেন আপনি, এখানে 150-র বেশি আপনার ওটিপি আসে না। আমরা ভোট দেওয়ার পরে যখন ব্যালটটা পাঠাবো, এই ব্যালটটা যে আমাদের নির্বাচনীয় এলাকায় যে কেন্দ্র, সেই কেন্দ্রে যে ভোটটা পৌঁছবে, ইভেন সেখানে যে ভোটটা আমাদের গণনা হবে, এটা নিশ্চয়তা আমরা কিভাবে পাবো? বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, সর্বশেষ তারা আমাদেরকে এই নিশ্চয়তাটুকু দিবে। সৌদি, কাতার সহ একাধিক দেশে পোস্টাল ব্যালট সংগ্রহ নিয়ে সৃষ্ট জটিলতা যেন শঙ্কার আরেক বড় কারণ। এক ঠিকানায় পোস্টাল ব্যালট সংগ্রহ ও বিতরণের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা হতে পারে বলেও অভিযোগ করেছেন অনেক প্রবাসী, যা গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নে বড় বাধা। অনেক দেশে পোস্টাল ব্যালটগুলো কিছু বাহিনী, গুপ্ত বাহিনী হাইজ্যাক করতেছে। আমি এখন সংশয় করতেছি নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ, এবং আমার সংশয়টা হচ্ছে এখানে আমি যে আমার পছন্দের প্রতীককে এটা আমরা দিচ্ছি এবং আমার পছন্দের প্রার্থীকে দিচ্ছি, আমার সংসদীয় আসনে আমার ভোটটা যাচ্ছে কেন, এটা নিয়ে আমরা এখন সংশয় আছে। আমরা অনেক আনন্দ নিয়ে আমরা ভোট দিতে, প্রবাসীরা ভোট দিবে, এটা এবার প্রথম ভোটটা প্রবাসীরা দিবে, এটা একটা আনন্দ বিষয়টা। প্রশাসনিকভাবে আমরা যে একটা সুযোগ খাওয়ার কথা ছিল, এখন দেখছি যে এটা ওর মধ্যে একটা আমরা সন্দেহ রাখতেছি। SM সাফায়েত, RTV, সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মূলধারার রাজনীতিতে বাংলাদেশি আমেরিকানদের নতুন যাত্রা শুরু হয়েছে। এদিন নিউ ইয়র্কের ব্রঙ্কসে জাঁকজমকপূর্ণ আয়োজনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ব্রঙ্কস বাংলাদেশি আমেরিকান ক্লাব। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক ঐক্য ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের প্রত্যয় উঠে আসে স্পষ্টভাবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি মাসুদুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আমেরিকান মূলধারার রাজনীতিতে আত্মপ্রকাশ করল ব্রঙ্কস বাংলাদেশি আমেরিকান ক্লাব। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে স্থানীয় গোল্ডেন প্যালেস পার্টি হলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে ক্লাবের অভিষেক হয়। কাশ্মীর আমেরিকা অ্যালায়েন্স প্রতিনিধি মোক্তার আহমেদ, আফ্রিকা অ্যাডভাইজরি কাউন্সিল প্রতিনিধি গুগু মাখারি ও ক্লাবের ৬৯ জন প্রাথমিক সদস্যের ভোটে ক্লাবটির প্রথম সভাপতি নির্বাচিত হন ইমরান শাহ রণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক্তার রোমানা সবুর। বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি উইমেন এ সিমরান, সাগির খান ও কেনেথ পেয়াক। সভাপতি তার বক্তব্যে বলেন, আমেরিকার মূলধারা রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বলিষ্ঠ ভূমিকা রাখতে চান তারা। একই সঙ্গে আগামী দিনে পরবর্তী প্রজন্মকে আরও উচ্চ আসনে দেখতে চাওয়ার আশাও ব্যক্ত করেন তিনি। সবাই মিলে এক হয়ে কাজ করলে বাংলাদেশি প্রবাসীরাও মূলধারার রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে নবগঠিত ডেমোক্রেটিক ক্লাবকে সময় উপযোগী ও বাংলাদেশি আমেরিকানদের ঐক্যবদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সঙ্গে কেক কাটেন মাইনুদ্দিন নটু, আক্তারুজ্জামান, মীর মারফতুল্লাহ মেহের চৌধুরী, আল মামুন, সিপিএ আহাদ আলী। দ্বিতীয় পর্বে শেখ ফারজানা হক ও রেজা আবদুল্লাহর সঞ্চালনায় নিউ ইয়র্কের বাঙালি শিল্পীদের সঙ্গীত পরিবেশনায় আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। ইমতিয়াজ আহমেদ, RTV। তীব্র তুষারপাতের কবলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও এশিয়ার কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের মিশিগানে বরফ ঢাকা সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে শতাধিক গাড়ি। ভিডিওতে দেখা যায় দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে আছে কিছু যানবাহন। স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিশিগানের নাগরিকদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তুষারপাতের ফলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলও। এছাড়া গত 6 দশকের মধ্যে ভয়াবহ তুষারপাতের কবলে রাশিয়ার কামচাটকা অঞ্চল। 6 ফুটের বেশি বরফে ঢাকা পড়েছে বিভিন্ন এলাকা। জাপানেও ব্যাহত হচ্ছে ফ্লাইট ও রেল সেবা। গ্রিনল্যান্ড দখলের হুমকি আরও জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, এই সিদ্ধান্ত থেকে পিছু হটার সুযোগ নেই। এমন অবস্থায় পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন ট্রাম্প ও ইউরোপীয় নেতারা। এর ফলে অনিশ্চয়তায় পড়েছে ন্যাটোর ভবিষ্যৎ। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। সম্প্রতি গ্রিনল্যান্ড দখলে নিয়ে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো অনড় অবস্থানে যে কোনো মূল্যে চান দ্বীপটি দখল করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে আর পিছু হটার সুযোগ নেই। গ্রিনল্যান্ড অধিগ্রহণে কত দূর যেতে পারেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, শীঘ্রই এ বিষয়ে তার পদক্ষেপ জানা যাবে। দ্বীপটি দখলে সামরিক হস্তক্ষেপ করা হবে কিনা এমন প্রশ্নও আলোচনায় আসছে। এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করে বলেন, বিশ্ব এখন নিয়মহীন ব্যবস্থার দিকে এগোচ্ছে। এর আগে ম্যাক্রোর পাঠানো বার্তাও প্রকাশ করে দেয় ট্রাম্প। এছাড়া ফ্রান্সের উপর 200% শুল্ক আরোপের হুমকিও দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এবং ডেনমার্ক, ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশই ন্যাটোর সদস্য। এমন অবস্থায় এই দেশগুলোর মধ্যে উত্তেজনার ফলে প্রশ্ন তৈরি হয়েছে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে। গ্রিনল্যান্ড প্রশ্নে ন্যাটোর জোট ভাঙার ঝুঁকি নিতে রাজি কিনা বিবিসির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ন্যাটোর জন্য তার চেয়ে বেশি কেউ অবদান রাখেনি। তবে যুক্তরাষ্ট্র ন্যাটো উদ্ধারে এগিয়ে গেলেও ন্যাটো যুক্তরাষ্ট্রের সাহায্যে আসবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা 32। যুক্তরাষ্ট্র এই জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। যৌথ প্রতিরক্ষার মাধ্যমে স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করাই ন্যাটোর লক্ষ্য। জোটের আর্টিকেল 5 বা 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্যের উপর সশস্ত্র আক্রমণ হলে তা সবার উপর আক্রমণ হিসাবে গণ্য হবে। তবে ন্যাটোভুক্ত এক দেশ অপর দেশকে আক্রমণ করলে কি হবে তা এখন বড় প্রশ্ন। আব্দুল মালেক, RTV। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক বাতিল করেছে হোয়াইট হাউস। তাই সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগদানের সফর বাতিল করলেন জেলেনস্কি।
গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, এই বৈঠকটি সমৃদ্ধির জন্য পরিকল্পনা চূড়ান্ত করার উদ্দেশ্যে নির্ধারিত ছিল। এটি গত বছর স্বাক্ষরিত ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বিরল খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তি, যা মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের যুদ্ধে আমেরিকার ব্যয়ের ক্ষতিপূরণ হিসেবে দেখছেন। এদিকে ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসানে কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের জন্য বিরল খনিজ চুক্তিটি ছিল একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। তবে বর্তমানে এই উদ্যোগ সফল না হওয়ার জন্য জেলেনস্কি দায়ী বলে মন্তব্য করেন ট্রাম্প। বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে বাণিজ্য নিয়ে যত ব্যবস্থা নিয়েছেন তার মূল লক্ষ্য চীনের গতিরোধ করা। কিন্তু পরিসংখ্যান বলছে, এত কিছুর পরেও চীনের প্রবৃদ্ধি একেবারে কম হচ্ছে না। 2025 সালে চীনের প্রবৃদ্ধি হয়েছে 5%। চীনের অর্থনীতির যে আকার বা তার যে নিকট অতীতে প্রবৃদ্ধি, তাতে এই 5% প্রবৃদ্ধি যথেষ্ট না হলেও বিদ্যমান পরিস্থিতিতে তা খারাপ নয়, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির গতি কিছুটা মন্থর হলেও একসময় দেশটির প্রবৃদ্ধি হতো 8% হারে। বহুমুখী চাপের মধ্যেও চীন কিভাবে জাতীয় অর্থনীতি স্থিতিশীল অগ্রগতি ধরে রেখেছে তাই জানাচ্ছেন ইমরুল হাসান। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে রীতিমতো লঙ্কাকাণ্ড বাঁধিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য যুদ্ধের খোরা অজুহাতে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি। লক্ষ্য, এসব দেশের সঙ্গে মার্কিন বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের সুবিধা হলো তারা বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা, ফলে তারা শুল্ক বাধা আরোপ করলে তাদের দেশে সংশ্লিষ্ট দেশের রপ্তানি কমে যায়। কিন্তু পৃথিবী ধীরে ধীরে মার্কিন নির্ভরতা থেকে বেরিয়ে আসছে। চীনের উপর এত বিধিনিষেধের পরও গেল বছর তাদের বাণিজ্য উদ্বৃত্ত নতুন রেকর্ড গড়ছে, সেটি তারই অকাট্য প্রমাণ। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, সামগ্রিকভাবে বলতে গেলে বহুমুখী চাপের মধ্যেও 2025 সালে জাতীয় অর্থনীতি স্থিতিশীল অগ্রগতি ধরে রেখেছে। উন্নয়নের গুণগত মান বেড়েছে, এক্ষেত্রে সফলতাও এসেছে। চীন একসময় রপ্তানিমুখী প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে অভ্যন্তরীণ ব্যয় নির্ভর প্রবৃদ্ধি অর্জনের নীতি গ্রহণ করে। দেশটির উপর যত ধরনের শুল্ক বাধা আরোপ করা হয়েছে, তাতে সেই চেষ্টা যে তেমন একটা সফল হয়েছে তাও নয়। আল জাজিরা সংবাদে বলা হয়েছে, 2025 সালের অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে বার্ষিক ভিত্তিতে প্রবৃদ্ধি হয়েছে 4.5%। চীনের মাসিক রপ্তানির উদ্বৃত্ত 7 মাসে $100 বিলিয়ন বেশি ছিল। তার মানে ট্রাম্পের পাল্টা শুল্ক সামগ্রিকভাবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীনের বাণিজ্যে তেমন প্রভাব ফেলতে পারেনি। উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য দুর্বল হয়েছে ঠিকই, যদিও দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় রপ্তানি বৃদ্ধির মাধ্যমে সেই ঘাটতি পুষিয়ে নিয়েছে চীন। বিশ্বজুড়ে চীনের তৈরি পরিবেশ বান্ধব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক পণ্য ও রোবোটিক্স সহ বিভিন্ন পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় দেশটির বিপুল পরিমাণ বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য বেড়েছে। অন্যদিকে রপ্তানির তুলনায় আমদানি কম হয়েছে। এছাড়া চীন ও ভারতের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। এর মধ্যে বেশি উল্লেখযোগ্য হল চীনে ভারতের রপ্তানি বেড়ে যাওয়া। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে চলতি অর্থবছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত চীনে ভারতের পণ্য রপ্তানি বেড়েছে 33%, যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে 12.22 বিলিয়ন বা 1222 কোটি মার্কিন ডলার। ভারতের গণমাধ্যমগুলো বলছে, এই প্রবণতার পেছনে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতির বিশেষ ভূমিকা আছে। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কারণে সেখানের প্রতিযোগিতামূলক দামে পণ্য পাঠানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে। ফলে ভারতীয় শিল্প মালিক ও রপ্তানিকারকেরা বিকল্প বাজারের সন্ধানে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। এর ফলে চীনের সঙ্গে রাজনৈতিক বিরোধ সত্ত্বেও রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠছে দেশটি। কৌশলগত ও বাস্তব পরিস্থিতির কারণে চীনের বাজারে ভারতের রপ্তানি ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে ধারণা বাজার বিশ্লেষকদের। আর এভাবে যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে যাচ্ছে চীন। ইমরুল হাসান, RTV। প্রযুক্তি খাতে বিনিয়োগে আরও গতি আনল চীন। ব্যাংকটির সর্বশেষ প্রতিবেদন বলছে, 2025 সালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব চায়না প্রযুক্তি খাতে 730 বিলিয়ন ইউয়ানের বেশি ঋণ দিয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে মানবাকৃতি রোবট সহ উচ্চ প্রযুক্তির নানা খাতে এই বিনিয়োগ বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় চীনের অবস্থান আরও শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। 2025 সালে প্রযুক্তি খাতে 730 বিলিয়ন ইউয়ানের বেশি ঋণ দিয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব চায়না। ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সে প্রতিবেদনে ব্যাংকটি জানায় এর অর্থ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ব্রেইন কম্পিউটার ইন্টারফেস, বিসিআই, মানবাকৃতি রোবট এবং উচ্চমানের যন্ত্রপাতি সহ বিভিন্ন উচ্চ প্রযুক্তি খাতে বিনিয়োগ করা হয়েছে। এছাড়া বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় প্রযুক্তি ও ডিজিটাল সহযোগিতা জোরদারে আর্থিক সহায়তা বাড়ানো হয়েছে। পাশাপাশি বিদেশে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী চীনা কোম্পানিগুলোকেও সহায়তা করছে ব্যাংকটি। চায়না এক্সিম ব্যাংক একটি রাষ্ট্রায়ত্ত নীতিগত ব্যাংক যা চীনের বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা উন্নয়নে কাজ করে। ইমতিয়াজ আহমেদ, RTV। উত্তর কোরিয়ার ভারী শিল্প খাত পরিচালনার দায়িত্বে থাকা উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। স্থানীয় সময় সোমবার ইয়ংসং মেশিন কমপ্লেক্স পরিদর্শনকালে এই ঘোষণা দেন কিম। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি। আধুনিকীকরণ প্রকল্পে অদক্ষতা, দায়িত্বহীনতা এবং বিপুল রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে তাকে পদচ্যুত করা হয়। আসন্ন দলীয় কংগ্রেসের আগে কর্মকর্তাদের কঠোর শৃঙ্খলা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে সরাসরি এই পদক্ষেপ নিলেন কিম। পাকিস্তানের করাচিতে শপিং মল গুল প্লাজায় ভয়াবহ আগুনের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। আহত হয়েছেন শতাধিক মানুষ। এখনও নিখোঁজ অন্তত 81 জন। করাচির গুল প্লাজা দেশটির সবচেয়ে বড় শপিং মলগুলোর মধ্যে একটি। 1980 সালে তৈরি হওয়া 4 তলা এই মল ভবনটির আয়তন একটি ফুটবল মাঠের চেয়েও বড়, যেখানে আছে 1002 শতাধিক দোকান। আগুনে দোকানের অধিকাংশই ভস্মীভূত হয়ে গেছে। গত 17 জানুয়ারি শনিবার আগুন লাগে গুল প্লাজায়। শুকনো আবহাওয়ার কারণে দ্রুতগতিতে পুরো শপিং কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে। 24 ঘন্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।